এটা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, আর এই দেশটার উত্তরেই রয়েছে আরেকটি বিশাল আকারের দেশ কানাডা। এরিয়া ওয়াইজ কানাডা পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম দেশ। কিন্তু জানলে অবাক হবেন, এই দেশটার 80% এরিয়া এখনো পর্যন্ত খালি পড়ে আছে। আর ম্যাপে আমেরিকার বর্ডারের একদম গায়ে এই যে রেড হাইলাইটেড এরিয়াটা দেখতে পাচ্ছেন, কানাডার মোট জনসংখ্যার 80%-এরও বেশি মানুষ এই এরিয়াতে থাকেন। এমনকি দেশটার 50% পপুলেশন শুধুমাত্র এই ছোট্ট খাঁজটুকুর মধ্যেই বসবাস করেন। এখন প্রশ্ন হলো, কানাডা তো ভীষণই উন্নত একটা দেশ, যে দেশে ঝাঁ চকচকে রাস্তাঘাট থেকে শুরু করে বিশাল বিশাল ইনফ্রাস্ট্রাকচার, পাহাড়, সমুদ্র, কোয়ালিটি লাইফস্টাইল, হাই ইনকাম সব কিছুই রয়েছে। এখানে শিল্প এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা অনেক বেশি। তা সত্ত্বেও কেন এই দেশটার এতটা এলাকা খালি পড়ে রয়েছে? আর এর চেয়েও শকিং ব্যাপার হলো এই দেশটার জনসংখ্যা। কানাডা আয়তনে ভারতের প্রায় 3 গুণ, কিন্তু এই পুরো দেশটার জনসংখ্যা মাত্র 4,15,00,000, যেটা আমাদের ভারতের যে কোনো বড় শহরের থেকে অনেকটাই কম। কিন্তু কেন? আর কেনই বা এই দেশটার এত এরিয়া খালি থাকা সত্ত্বেও সমস্ত লোকজন শুধুমাত্র এই রেড হাইলাইটেড এরিয়াটুকুর মধ্যেই বসবাস করে? আর একটা জিনিস রিসেন্টলি দেখা যাচ্ছে যে কানাডায় এত পরিমাণ জায়গা খালি থাকা সত্ত্বেও এই দেশটা বাইরের দেশ থেকে নতুন কোনো ইমিগ্রেন্টসদের আসতে দিচ্ছে না। তো আমি রয়েছি মিঠুন, আপনার সাথে আজ কথা হবে কানাডার এই অদ্ভুত পপুলেশন প্যাটার্ন নিয়ে। ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। কানাডার এই অদ্ভুত পপুলেশন প্যাটার্ন বুঝতে গেলে আমাদেরকে এই দেশটার ইতিহাস এবং জিওগ্রাফি দুটোই জানতে হবে। তো আমরা চলুন আজকে শুরু করব ইতিহাস দিয়ে। আজ থেকে প্রায় 150 বছর আগে 1867 সালে 1 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ নর্থ আমেরিকা অ্যাক্ট পাশ হয়। আর এই অ্যাক্ট থেকেই পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় এক নতুন দেশ, যার নাম হয় কানাডা। কাগজে কলমে 1867 সালে কানাডার জন্ম হয় ঠিকই, কিন্তু কানাডার ইতিহাস এর থেকেও বহু পুরনো। আজ থেকে প্রায় 20-25 হাজার বছর আগে যখন পৃথিবীতে বরফ যুগ চলছিল, সেই সময় এশিয়া আর উত্তর আমেরিকার মাঝখানে এই যে বেরিং প্রণালী আপনারা দেখতে পাচ্ছেন, সে সময় জায়গাটা বরফে জমে একটা স্থলপথ তৈরি হয়েছিল, যাকে বলা হয় বেরিং ল্যান্ড ব্রিজ। আর সে সময় এই রাস্তা দিয়েই রাশিয়া থেকে মানুষ পায়ে হেঁটে আলাস্কা হয়ে উত্তর আমেরিকায় ঢুকেছিল। ফার্স্ট নেশন, ইনুইটস, মেতিস এসব জনগোষ্ঠীর লোকেরাই কানাডার প্রথম অধিবাসী। আর ধীরে ধীরে এরাই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। কানাডার দক্ষিণ দিকে মেইনলি ফার্স্ট নেশন গোষ্ঠীর লোকেরা বসবাস করত। এরা চাষাবাদ জানত, মাছ ধরতে পারত এবং কাঠের ঘরও বানাতে জানত। আবার দেশটার উত্তর দিকের আর্কটিক অঞ্চলে ইনুইটস জনগোষ্ঠীর লোকেরা বসবাস করত। এরা ভয়ঙ্কর ঠান্ডার সঙ্গে লড়াই করে বাঁচতে শিখেছিল। আর এরা এখানে বরফের ঘর বানিয়ে থাকত, শিল মাছ শিকার করত এবং কুকুরে টানা স্লেজ গাড়ি ব্যবহার করত। মানে এক কথায় তারা পরিবেশের সঙ্গে নিজেদের জীবনকে খাপ খাইয়ে নিয়েছিল। কিন্তু সমস্যা হলো, কানাডার এই প্রাচীন অধিবাসীরা কখনোই পুরো কানাডা জুড়ে সমানভাবে ছড়িয়ে থাকেনি। তারা পার্টিকুলারলি কয়েকটি জায়গাতেই থাকত। আর সেই প্রাচীনকাল থেকেই এই জনগোষ্ঠীরা বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল। কিন্তু তাদের এই শান্তি ভঙ্গ হয় 1500 শতকে, যখন ইউরোপের বড় বড় দেশগুলো নতুন ভূখণ্ড আবিষ্কারের জন্য সমুদ্র যাত্রা শুরু করে। 1497 সালে জন ক্যাবট নামে একজন ইতালিয়ান নাবিক ইংল্যান্ড হয়ে কানাডার উপকূলে পৌঁছান। আর সেটাই ইউরোপীয়দের চোখে কানাডা আবিষ্কার। কানাডার বিশাল ল্যান্ড এরিয়াতে গ্যাস, তেল, সোনাসহ প্রচুর পরিমাণে খনিজ সম্পদ মজুদ ছিল। আর এটা জানার পর ফরাসিরাও এখানে এসে হাজির হয়। তারা কানাডার সেন্ট লরেন্স নদীর আশেপাশে বসতি তৈরি করে, কিউবেক শহর গড়ে ওঠে। এখানে এসে ফরাসিরা প্রথম পশমের ব্যবসা শুরু করেছিল। ইউরোপে সে সময় বিভার ফারের আকাশ ছোঁয়া চাহিদা ছিল। এই কারণে ফরাসিরা ইন্ডিজিনিয়াস জনগোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব করে। প্রথমে তাদের দিয়ে শিকার করায়, পশম কালেক্ট করে এবং তারপর সেগুলোকে ইউরোপে পাঠায়। আর এই পশমের বদলে ইউরোপ থেকে আসা সস্তা জিনিসপত্র এই জনগোষ্ঠীদের দেওয়া হতো। এভাবেই ধীরে ধীরে কানাডা একটা বিশাল বড় বিজনেস হাবে পরিণত হয়।
ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে ট্রেডিং নিয়ে দুটো কথা বলতে চাই। ট্রেডিং এমন একটা জিনিস যেখানে আপনি যদি এক্সপিরিয়েন্সের সাথে ট্রেড করতে পারেন তাহলে আপনি অনেক বেশি প্রফিট আর্ন করতে পারবেন। আমার শুরুতে এক্সপিরিয়েন্স ছিল না, তাই আমি আমার ডিপোজিটের পুরোটাই হারিয়ে ফেলেছিলাম। এরপর আমার সাথে পরিচয় হয় রাহুলের, আর এই রাহুলের হেল্প নিয়ে আমি 2000 টাকাকে 19,000 টাকায় কনভার্ট করেছি। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রাহুলের ট্রেড কপি করে আপনি সাকসেসফুল ট্রেড করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অপেক্ষা করছিলাম রাহুলের সিগন্যালের জন্য। ও এখানে এনজেডি বা ইউএসডিতে একটা ট্রেড ওপেন করলো। এখানে আমি ট্রেডটাকে কপি করলাম এবং 25,000 টাকা দিয়ে এন্ট্রি করলাম। রাহুলের অ্যাকুরেসি রেট 99% টেস্টেড এবং প্রুভেন। তো দেখতেই পাচ্ছেন এই ট্রেডটা আবারও সফল হলো। বন্ধুরা, ঠিক এইভাবে আমি আমার ব্যালেন্সে থাকা পুরো টাকা 50,794 টাকা পুরোটাই উজ্জ্বল করে নিলাম। তাই আর দেরি না করে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে ক্লিক করুন, সেখানে কি রাহুলকে মেসেজ করুন আর কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট পূরণ করার প্রস্তুতি দেখাও আর ট্রেড শুরু করুন। আর বলে দেই, ট্রেড কিন্তু একটা রিস্কি জিনিস, এখানে আপনি আপনার ক্যাপিটাল হারাতে পারেন। তাই ট্রেড করুন নিজের সম্পূর্ণ রিস্কে, নিজে যাচাই করে তারপর ট্রেড করুন। কিন্তু গল্প এখানে শেষ নয়। কানাডার অঢেল প্রাকৃতিক সম্পদের লোভে 1700 থেকে 1800 শতকে ব্রিটিশরাও এখানে এসে হাজির হয়, আর এরপরে শুরু হয় ফরাসি এবং ব্রিটিশদের মধ্যে ক্ষমতার লড়াই। শেষ পর্যন্ত 1763 সালে ব্রিটিশরা পুরোপুরি কানাডাকে দখল করে নেয়, আর এখান থেকে কানাডার ভাগ্য একটু একটু করে বদলাতে শুরু করে। ফরাসিরা কিন্তু শুধুমাত্র ট্রেড করার উদ্দেশ্যেই কানাডা এসেছিল, কিন্তু ব্রিটিশরা শুধুমাত্র ব্যবসা করার জন্য আসেনি। তাদের উদ্দেশ্য ছিল অন্য কিছু। তারা এসেছিল বসতি করতে। ইউরোপে এই সময় জনসংখ্যার হিউজ চাপ ছিল, চারিদিকে গরিবি, রাজনৈতিক অস্থিরতা। এ কারণে রীতিমতো লোকজন হাঁসফাঁস করছিল। তাই ইউরোপ ছেড়ে বহু মানুষ এই সময় কানাডায় চলে আসে এবং দেশটার দক্ষিণ দিকের এই এরিয়াগুলোতে থাকতে শুরু করে। এর প্রধান কারণ ছিল এখানে চাষের জমি ছিল, জলের সাপ্লাই ছিল, আর পোর্ট বা বন্দর ছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কানাডার এই সেন্ট লরেন্স নদী। আর এই নদীটাই কানাডার ভাগ্য পুরোপুরি বদলে দিয়েছিল। সেন্ট লরেন্স নদী আটলান্টিক মহাসাগরকে সরাসরি উত্তর আমেরিকার একদম ভেতর পর্যন্ত নিয়ে যায়। এর ফলে ইউরোপ থেকে যে সমস্ত জাহাজ আসত সেগুলোই নদীপথে খুব সহজেই কানাডার একেবারে ভেতর পর্যন্ত চলে যেতে পারত। ফলে বাণিজ্য সহজ হয়, যোগাযোগ সহজ হয়, আবার ইউরোপে ফিরে যাওয়াও সহজ ছিল। ঠিক এই কারণেই কুয়েবেক, মন্ট্রিয়াল আর পরে অন্টারিও এই অঞ্চলগুলোতেই ইউরোপীয়দের প্রথম স্থায়ী বসতি গড়ে ওঠে। তবে অবাক করার বিষয় হচ্ছে, ব্রিটিশরা পুরো কানাডা দখল করলেও সম্পূর্ণ কানাডাকে তারা কখনোই ডেভেলপ করেনি। তারা ডেভেলপ করেছে শুধুমাত্র সেই জায়গাগুলোকে যেখানে কৃষিকাজ করা সম্ভব ছিল, যেখানে নদী ছিল, আর যেখানে সহজে আমেরিকার সঙ্গে যোগাযোগ রাখা যায়। ফলে শুধুমাত্র এই শহরগুলোই ধীরে ধীরে কানাডার প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এখানে রাস্তাঘাট ঝাঁ চকচকে হয়, বন্দর তৈরি হয়, শিল্প হয়, এবং শিল্পের হাত ধরে লক্ষ লক্ষ জব অপরচুনিটি ক্রিয়েট হয়। আর ঠিক এই কারণেই 200 থেকে 300 বছর ধরে কানাডার মানুষেরা ঠিক এই অঞ্চলেই বসবাস করছে। আর দেশটার উত্তর অংশ সেটা একেবারে আনটাচড অবস্থাতেই থেকে যায়। এখানে না কোনো ইনফ্রাস্ট্রাকচার, না কোনো ডেভেলপমেন্ট, আর শিল্পর কথা তো ছেড়েই দিন। এর ফলে কানাডার দক্ষিণ দিকে ঘন বসতি হতে থাকে, আর উত্তর দিক এক প্রকার ফাঁকাই থেকে যায়। 1867 সালে কানাডা যখন ডমিনিয়ন স্টেট হয়, তখনও কিন্তু এই ছবিটা বদলায়নি। বরং সেলফ গভর্নেন্স পাওয়ার পর কানাডা সরকার সেই জায়গাগুলোতেই বিনিয়োগ করে যেগুলো অলরেডি ডেভেলপড ছিল। আর এভাবেই কানাডার একদিকে আধুনিক শহর, উন্নত অর্থনীতি, লাক্সারি লাইফ, আর অন্যদিকে অনুন্নত ফাঁকা জমি পড়ে রয়েছে। এটা তো গেল কানাডা 80% যে খালি আছে তার ঐতিহাসিক কারণ। চলুন এবার জেনে নেওয়া যাক কানাডার ভৌগোলিক কারণগুলোকে। কানাডা আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। এই দেশটা এতটাই বৈচিত্র্যময়, একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, মাঝখানে পাথর, আবার কোথাও বরফ আর বরফ। কানাডার পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, আর এখানেই রয়েছে ব্রিটিশ কলম্বিয়া। এই অঞ্চলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল রকি পর্বতমালা আর কোস্টাল মাউন্টেন্স। এখানে রয়েছে বিশাল বিশাল পাহাড়, গভীর উপত্যকা, গ্লেশিয়ার এবং জঙ্গল। আর পাহাড় থাকার কারণে কানাডার এই এলাকার আবহাওয়া বেশ নমনীয়। এই কারণেই কানাডার সবচেয়ে বাসযোগ্য শহরগুলো এখানেই গড়ে উঠেছে। কিন্তু এই পাহাড় থেকে যখনই আপনারা পূর্ব দিকে যাবেন, এই দেশটার ওয়েদার হঠাৎই চেঞ্জ হয়ে যায়, আর শুরু হয় প্রেইরি অঞ্চল।
এখানে যত দূর চোখ যায় শুধুই সমতল জমি, তাই এই অঞ্চলটাকে বলা হয় কানাডার খাদ্য ভাণ্ডার। গম, বার্লি সহ বেশিরভাগ ফসল এখানে উৎপন্ন হয়। তাই আলবার্টা, সাকসাচুয়ান আর ম্যানিটোবারের মতো শহরগুলো এই অঞ্চলেই গড়ে উঠেছে। কিন্তু এখানে সমস্যা একটাই, শীতকালে এখানে মারাত্মক ঠান্ডা পড়ে। তাই ফাঁকা জমি থাকলেও এখানে জনসংখ্যা খুবই কম। এই প্রেইরি অঞ্চলে পার করলেই আসে কানাডার সবচেয়ে ইম্পর্টেন্ট ভৌগোলিক অঞ্চল গ্রেট লেকস থেকে সেন্ট লরেন্স নদীর উপত্যকা। আর এখানেই রয়েছে সুপিরিয়র, মিশিগান, হিউরন, ইরি আর অন্টারিও নামের 5টা বিশাল মিষ্টি জলের হ্রদ। আর এই অঞ্চলটা কানাডার শুধুমাত্র জিওগ্রাফি নয়, কানাডার অর্থনীতির ব্যাকবোন। কারণ এখানের জমি উর্বর, জলের অভাব নেই, পরিবহন সহজ আর আবহাওয়াও বেশ মনোরম। তাই টরেন্টো, মন্ট্রিয়াল, অটোয়ার মতো বড় বড় শহরগুলো এখানেই গড়ে উঠেছে। আর জানলে অবাক হবেন, কানাডার যে মোট জনসংখ্যা রয়েছে তার প্রায় 65% এখানেই বসবাস করে। এই লেক অঞ্চল থেকে আপনি যদি একটু উত্তর দিকে যান তাহলে কিন্তু পুরো ছবিটা একদম অন্যরকম। কারণ এখানে আছে কানাডিয়ান শিল্ড। যারা জানেন না তাদেরকে বলে দেই, শিল্ড অর্থে এখানে বোঝানো হচ্ছে পাথুরে জমি। এখানে মাটির লেয়ার এতটাই পাতলা যে মাটির নিচে রয়েছে হাজার হাজার বছর পুরনো শক্ত পাথরগুলো। এখানে মাটির লেয়ার খুবই পাতলা, যার কারণে এখানে কৃষিকাজ প্রায় অসম্ভব। তবে প্রকৃতি কিন্তু কানাডাকে দূরে ঠেলে দেয়নি, কারণ এই পাথুরে জমির নিচেই রয়েছে বিশাল পরিমাণে খনিজ সম্পদ, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিকেল, আয়রন, গোল্ড, ইউরেনিয়াম। কিন্তু সমস্যা ওই একটাই, এখানে বসবাস করার জন্য জলের সোর্স নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, চাষের জমি নেই এবং ওয়েদারও ভীষণই হার্শ। আর এখান থেকে আরেকটু উত্তর দিকে গেলেই আপনি পেয়ে যাবেন কানাডার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, নর্দার্ন টেরিটরিজ। এই এরিয়াগুলো বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে। তাপমাত্রা -12°C পর্যন্ত নিচে নেমে যায়। এখানে গাছপালা একেবারে নেই বললেই চলে, মাটি একদম স্থায়ীভাবে জমাট বেঁধে থাকে, যাকে বলা হয় পার্মাফ্রস্ট। এখানে শহর গড়ে ওঠা শুধু কঠিনই নয়, এক প্রকার অসম্ভব। কিন্তু প্রাচীনকাল থেকে এখানে ইনুইট জনগোষ্ঠীর লোকেরা বসবাস করে। তবে এই অঞ্চলগুলোতে রাস্তা, স্কুল, কলেজ, রেল লাইন এগুলোর মতো বেসিক ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই। এবার যদি দেশটার পূর্ব দিকে আসা যায় তাহলে আপনারা দেখতে পাবেন আটলান্টিক মহাসাগরের উপকূল, মাছ ধরা, বন্দর, শিপিং, এখানে সবকিছু সমুদ্র নির্ভর। কিন্তু এখানে অর্থনৈতিক সুবিধা কম হওয়ায় কখনোই একটা বড় শহর গড়ে উঠতে পারেনি। এবার জিওগ্রাফি ছাড়াও কানাডার এই অদ্ভুত পপুলেশন প্যাটার্নের পেছনে আরও একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে এখানকার ওয়েদার। কানাডার উত্তর দিকের এরিয়াগুলোতে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা থাকে -12°C নিচে। এখানে রাস্তা বানাতে গেলে মাটি জমে যায়, পাইপ বসালে ফেটে যায়, ইলেকট্রিসিটি লাইন বসানো ভীষণই কস্টলি হয়ে যায়। ফলে এই উত্তরাঞ্চলে শহর গড়ে তোলা এতটাই ব্যয়বহুল যে সেটা কখনোই অর্থনৈতিকভাবে লাভজনক হবে না। তবে এর পেছনে আরও একটা বড় ফ্যাক্টর কাজ করে, আর সেটা হচ্ছে আমেরিকা। কানাডার দক্ষিণ সীমান্তে পৃথিবীর সবচেয়ে লম্বা আন্তর্জাতিক বর্ডার রয়েছে, আর সীমান্তের ওপারেই রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইকোনমি আমেরিকা। ফলে শিল্প, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছুই এই বর্ডার লাইনের আশেপাশেই তৈরি হতে শুরু করে। আর বলে দেই, কানাডার অর্থনীতির একটা বড় অংশ কিন্তু সরাসরি আমেরিকার সাথে কানেক্টেড। কার ইন্ডাস্ট্রি, টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং সবকিছু সাপ্লাই চেইন এই বর্ডার ঘেঁষেই তৈরি হয়েছে। এবার আসে বেশ কিছু পলিটিক্যাল কারণ। কানাডার দক্ষিণ দিকে যেহেতু দেশটার বেশিরভাগ পপুলেশন বসবাস করে, তাই এখানে ভোটের আসনও সব থেকে বেশি। তাই সরকার স্বাভাবিকভাবেই শুধুমাত্র এই এলাকাগুলোকেই ডেভেলপ করে, কারণ যেখানে মানুষ আছে সেখানেই ভোট আছে। এবার প্রশ্ন হলো, যেহেতু দেশটার এতটা এরিয়া খালি পড়ে রয়েছে, তাহলে কেন কানাডা সরকার নতুন করে ইমিগ্রেন্টস নেওয়া বন্ধ করে দিচ্ছে? কানাডার আজকের দিনে একটা বড় সমস্যা হচ্ছে হাউজিং ক্রাইসিস। আজ কানাডার বড় বড় শহরগুলোতে একটা অ্যাভারেজ বাড়ির দামও এত বেশি যে সাধারণ মিডল ক্লাস মানুষের পক্ষে বাড়ি কেনা প্রায় অসম্ভব। টরন্টো বা ভ্যানকুভারের মতো শহরে একটা খুবই সাধারণ অ্যাপার্টমেন্টের দামও 8 থেকে 10 লক্ষ কানাডিয়ান ডলার। আর এর প্রধান কারণ হলো একটাই, কানাডা সময়ের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়নি, নতুন শহর তৈরি হয়নি। অন্যদিকে আবার প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইমিগ্রেশন নিয়ে কানাডায় আসছিল।
কিন্তু সেই হারে হাউজিং সাপ্লাই হচ্ছিল না। ফলে ডিমান্ড বাড়ছিল কিন্তু সাপ্লাই কমে যাচ্ছিল। আর এর ফলেই আজকের দিনে অ্যাপার্টমেন্টগুলোর দাম আকাশ ছোঁয়া। ভাড়ার অবস্থাও প্রায় একই রকম। একটা 1 বেডরুম অ্যাপার্টমেন্টের ভাড়াও অনেক জায়গায় মাসে $2,000 ছাড়িয়ে গেছে। স্টুডেন্ট, নতুন ইমিগ্রেন্ট, এমনকি লোকাল মানুষেরাও রুম শেয়ার করে থাকতে বাধ্য হচ্ছে। তবে শুধুমাত্র বাড়ি নয়, এখানকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও লাগাতার বাড়ছে। খাবার, দুধ, ডিম, সবজি সব কিছুর দাম গত কয়েক বছরে 25 থেকে 30% বেড়ে গেছে। মিডল ক্লাসের অবস্থা এতটাই খারাপ যে কনকনে ঠান্ডায় রুম হিটার ব্যবহার করার আগেও তাদেরকে 10 বার ভাবতে হচ্ছে। সমস্যা কিন্তু কানাডায় চাকরি নেই এমনটা নয়। সমস্যা হলো চাকরি থাকার পরেও তা থেকে যে মাইনে পাওয়া যাচ্ছে তাতে বেসিক লাইফের নিডসগুলো অ্যাফোর্ড করা যাচ্ছে না। এর মধ্যে সরকারের মিসম্যানেজমেন্টও রয়েছে। দেশটার জনসংখ্যার প্রায় 4 কোটি, কিন্তু তাও ডাক্তার দেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। স্কুল কলেজে সিট লিমিটেড, ট্রান্সপোর্ট সিস্টেম ওভারলোড হয়ে গেছে। ফলে সাধারণ কানাডিয়ানদের মধ্যে দিন দিন একটা ক্ষোভ তৈরি হয়েছে। তাদের মনে হচ্ছে যে বাইরে থেকে যারা আসছে তারা তাদের রিসোর্সেস নষ্ট করে দিচ্ছে, যার কারণে কানাডিয়ার সিটিজেনরা বঞ্চিত হচ্ছে। এই কারণে মাঝে মাঝে কানাডায় আজকের দিনে আন্দোলন হয় যাতে সরকার ইমিগ্রেশন বন্ধ করে দেয়। এখানে কিন্তু সরকারের হাত পাও এক প্রকার বাধা, কারণ দেশের ইকোনমি চালাতে গেলে তাদের ইমিগ্রেন্টস দরকার, ওয়ার্কার দরকার। তাই কানাডা সরকার আজকের দিনে পুরোপুরি ইমিগ্রেশন বন্ধ না করে দিয়ে এই প্রসেসটাকে স্লো করে দিচ্ছে। বিশেষ করে স্টুডেন্ট এবং টেম্পোরারি ওয়ার্কারদের ইমিগ্রেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে যাতে দেশে ভিড় কম হয়। এবার প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ কি কানাডার? কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশটা একটা সময় কোল্যাপস করে যেতে পারে। তো বলে দেই, ক্লাইমেট চেঞ্জের ফলে ধীরে ধীরে কানাডার উত্তর দিকের অংশে তাপমাত্রা বাড়ছে। আগে যেখানে সারা বছর বরফে ঢাকা থাকতো সেই এরিয়াগুলোর বরফ গলে গিয়ে নতুন নতুন বাসযোগ্য ভূখণ্ড তৈরি হচ্ছে। নতুন শিপিং রুট খুলছে, বিশেষ করে আর্কটিক অঞ্চলে। তারা এখান থেকে ন্যাচারাল রিসোর্সেস এক্সট্র্যাক্ট করতে পারছে। তাহলে হতে পারে আগামী কয়েক দশক বা 1 শতাব্দীতে এই এলাকাগুলোতেও বড় বড় শহর গড়ে উঠবে। তো কেমন লাগলো আজকের এই টপিক? আচ্ছা, আপনি কি জানেন যে আমেরিকা কেন বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ? কেন এই দেশটাকে হারানো এক প্রকার অসম্ভব? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে রাহুলের সাথে যোগাযোগ করুন এবং শুরু করুন আপনার ট্রেডিং জার্নি, কারণ আপনি রাহুলের সাকসেসফুল ট্রেড কপি করে আর্নিং করতে পারবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।